আমাকে খুব জড়িয়ে ধরে কেঁদেছিল সবাই। আর ওরা তো বাচ্চা, সবটা বোঝে না। কেউ কেউ বোঝে যারা একটু বড় আছে, কিন্তু অনেকেই বোঝে না। তারা বলছে, ম্যাম আপনি আর যাবেন না তো? আপনি এবার থেকে রোজ আসবেন তো? মানে এই যে মানে প্রশ্নগুলো কীভাবে উত্তর দেবো ওদের, যে আমি আর সত্যি আর কতদিন আসতে পারবো না পারবো, ডিসেম্বরের পরে আমি আবার আমার স্কুলে ফিরতে পারবো নাকি অন্য কোথাও যেতে হবে, নাকি আদৌ কী হবে, চাকরিটা পাবো কিনা, সেটাও একটা বিরাট বড় প্রশ্ন। আমি একজন মুসলিম হিসাবেও আমিও বন্ধুদের সাথে বেরোনো, আনন্দ করা, আমার ঈদে যেমন আমার হিন্দু ফ্রেন্ডরা আসে আমিও যাই। তো উৎসব সবারই, কিন্তু সেই উৎসব যে মানসিকতাটা, সেই মানসিকতাটা মানে সেই আনন্দ করার মানসিকতাটা আর আমরা খুঁজে পাচ্ছি না। এসএসসি 2016 সালের যে গোটা প্যানেল বাতিল হয়েছে এবং তার ফলে যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে, সেই প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা অর্থাৎ সেই চাকরি চলে যাওয়া প্রত্যেকটা পরিবারেরই চাকরি ছাড়া এবছর প্রথম পুজো। অন্যান্য বছরের তুলনায় তাদের এবছরের পুজোটা কেমন কাটবে বা কেমন কাটছে, কারণ ইতিমধ্যেই দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে, পূজা শুরু হয়ে গিয়েছে, একাধিক প্যান্ডেল লাইটিংয়ে প্রত্যেক গোটা সমাজ ভরে গিয়েছে, সাধারণ মানুষ তারা ঠাকুর দেখতেও বেরোচ্ছে। কিন্তু এই যে 26,000 পরিবার বা 26,000 যে শিক্ষক শিক্ষিকা, তাদের পরিবার তারা কেমনভাবে এবার এই পুজোটা কাটাচ্ছে সেটা জানার চেষ্টা করবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এমনই এক শিক্ষিকা, সুহানা নাসনিন। আমি প্রথমে যে প্রশ্নটা করব, এই যে 26,000 যাদের চাকরি চলে গেছে, তাদের অন্যবারের পুজোটা যেমন কাটতো সেই তুলনায় এবছরের পুজোটা কি অন্যরকম? এখন তো আমাদের বিচার ব্যবস্থার জন্য বলুন, রাজনৈতিক কারণে বলুন, আমাদের জীবন থেকে আনন্দ নামক মানে শান্তি নামক জিনিসটা পুরোপুরি উধাও হয়ে গেছে। কবে আবার আমরা পাবো সেটা জানি না। তো এই আবহে পুজো, সে যে ধর্মেরই হোক না কেন, বাংলার উৎসব, দুর্গাপূজা হচ্ছে বাংলার উৎসব। এখানে সবাই মাতে, কোনো ধর্মের ব্যাপার নয়, সবাই মাতে। আমি একজন মুসলিম হিসাবেও আমিও বন্ধুদের সাথে বেরোনো, আনন্দ করা, আমার ঈদে যেমন আমার হিন্দু ফ্রেন্ডরা আসে আমিও যাই। তো উৎসব সবারই, কিন্তু সেই উৎসব যে মানসিকতাটা, সেই মানসিকতাটা মানে সেই আনন্দ করার মানসিকতাটা আর আমরা খুঁজে পাচ্ছি না। মানে আর প্রত্যেক বছরের যেমন এক একটা ইভেন্ট হয়, সেরকমভাবেই একটা দুর্গাপূজা এবারও হচ্ছে ঠিকই, কিন্তু সেই যে আনন্দটা, সেই আনন্দ উপভোগ করার মতো আমার মনে হয় এই যত সমস্ত আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছি, আমরা কেউই সেই আনন্দটা কাটানোর মতো মানসিকতায় একেবারেই নেই, মানে মানসিক অবস্থা নেই। আমরা বরং মানে দিন গুনছি যে কবে আমাদের এই অন্ধকার দশা কাটবে। মানে 2024 সাল থেকে এই যে যন্ত্রণাটা শুরু হয়েছে, সেটা তীব্র আকার নিল 3 এপ্রিল আমাদের সুপ্রিম কোর্টের রায়ে, যে 2025 সালের 3 এপ্রিল। এরপর থেকে তো একেবারে আমরা অন্ধকারের মধ্যে ডুবে আছি। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা পরীক্ষায় বসলাম, মানে অনেক রকমের সমস্যা নিয়েও পরীক্ষায় বসলাম। আপনার সিট কোথায় পড়েছিল? আমার 9-10-এর সিটটা পড়েছিল বারুইপুর কলেজে, এবং 11-12-এর সিটটা পড়েছিল রাজপুর। হ্যাঁ, রাজপুর একটা গার্লস হাই স্কুলে। তো পরীক্ষা দিলাম, মানে এই মানসিক অবস্থাটা যে কীরকম অবস্থাতে আমাদের প্রত্যেকটা মুহূর্ত কাটছে, সেটা আমি বোধহয় আমার কাছে ভাষা কম পড়ে যাবে সেটা ব্যক্ত করার জন্যে। এখানে মানে এই যে বাড়িটাতে, এখানে আপনি একাই থাকেন? হ্যাঁ। মানে এটা কি কাজের সূত্রে? হ্যাঁ, অবশ্যই। আমার স্কুল এখানে, সেজন্য আমি স্কুলে যাওয়ার কারণে, যাতে আমার বাড়িটা অনেকটাই দূরে, উত্তর 24 পরগনা, ওখান থেকে রেগুলার যাতায়াত করাটা একেবারেই মানে সম্ভব নয়। উত্তর 24 পরগনার হাড়োয়া। এখানে আপনি বললেন বাড়ি? হ্যাঁ হ্যাঁ, স্কুলটা যাতে রেগুলার আমি করতে পারি, তার জন্যই এখানে আমি সেই প্রথম থেকেই আছি এখানে। 7 বছর? হ্যাঁ, অলমোস্ট 7 বছর। বাবা মা ওখানেই থাকেন? বাবা মা ওখানেই থাকেন, আমি একা থাকি এখানে। তো এইভাবে অভ্যাসও হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে এরকম একটা অবস্থাতে সব যেন লণ্ডভণ্ড হয়ে গেল আর কি। অন্যবারে পুজোয় যে শপিং করা বা এই যে পুজোর সময় ঘোরাঘুরি, এগুলো তো প্রত্যেক বছরই করতে হয়। প্রত্যেক বছর সত্যি কথা বলতে করতাম। বললাম ওই যে উৎসবটা তো বাঙালির উৎসব, তো আনন্দ সবাই করে, এটা একদম সত্যি কথা। মানে যত যাই হোক না কেন, ধর্ম নিয়ে মাতামাতিটাও তো মূর্খের কাজ, শিক্ষিত মানুষের কাজ নয়। তো সুতরাং উৎসবে আমরা মাতি, আনন্দ করি, অবশ্যই এটা আমাদের সবার আনন্দ। তো এবছর আমরা এই অবস্থায় মধ্যে আছি যে আমরা সেই মানসিকতাটা একেবারেই নেই, যে এখনও পর্যন্ত কোনো শপিং মলের দিকে যাওয়া বা সেই জিনিসটা আসছেই না তো ভেতর থেকে। আমরা শুধু দেখছি যে এর পরবর্তীতে কী হবে। এই তো পরীক্ষাটা শেষ হলো,
রেজাল্ট বেরোবে খুব তাড়াতাড়ি। 11-12 কোয়েশ্চেন আমাদের বেশ টাফও হয়েছিল আর কি, এবং বেশ কিছু সাবজেক্টের কোয়েশ্চেন বেশ টাফ হয়েছে, এবং সেটা নিয়ে আমরা অনেকটা ধন্দে আছি যে কি হবে পরবর্তীতে, প্রসেসগুলো কিভাবে এগোবে। হ্যাঁ, তো এগুলো যেটা আমরা শুনছি যে পরীক্ষা হলে অনেক বেনিয়ম হয়েছে, অনেকে টোকাটুকি করেছে, এসব কিছু শোনা গেছে পরীক্ষার হলে। এই খবরটা কি সত্যি? আমি কিন্তু এই খবরটা আমি পাইনি। হ্যাঁ, মানে এই খবরটা সত্যি বলতে একজন মদারহাট স্কুলে যাদের সিট পড়েছিল তারা বেরিয়ে এসে অন ক্যামেরা বলেছে আমাদের চ্যানেলে টোকাটুকি হচ্ছিল ভিতরে। এই খবরটা আমি পাইনি। আমার যে সেন্টার দুটো ছিল একেবারে মানে আমি যে রুমে ছিলাম, আমি স্ট্রিক্টলি ফেয়ারভাবেই হয়েছে, কোনো রকম মানে এরকম কোনো নজির আমি দেখতে পাইনি। তো কোথাও গিয়ে কি মানে একটা বিশ্বাস হচ্ছে, কারণ এই যে টোকাটুকি হয়েছে, এবার কেউ যদি সেটা নিয়ে আবার মামলা করে দেয় আবার তো সেই নিয়োগটা আটকে যাবে। দেখুন, এখন অন্যায় না করেও তো আমরা শাস্তি পেলাম, তো এরপরে অন্যায় যদি কেউ করে থাকে এবং সেটা যদি ধরা পড়ে তাহলে তারা নিশ্চয়ই শাস্তি পাবে, তার ইনভেস্টিগেশন নিশ্চয়ই হবে যদি এরকমটা হয়ে থাকে। যদিও আপনি বললেন আমি এটা প্রথম শুনছি, আমার না জানা জিনিস থাকতেই পারে, যদি হয়ে থাকে নিশ্চয়ই তার ইনভেস্টিগেশন হবে। তো সেটা কি হবে তো আমি সত্যি এই ব্যাপারটা জানি না। যদি হয়ে থাকে নিশ্চয়ই তার ইনভেস্টিগেশন হয়ে তার পদক্ষেপ নেবেন নিশ্চয়ই, এটা আশা রাখি। মানে কোথাও গিয়ে কি ভয় লাগে আবারও যদি মামলা হয়, আবারও যদি আবার একটা নিয়োগ আটকে যায়, আবারও তো সেই মানে আপনাদের ভবিষ্যৎ সেটা নিয়ে আবারও একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। আমাদের মানে প্রথম ধন্দটা এখনও কাটিয়ে উঠতে পারিনি ম্যাডাম, সত্যি কথা বলতে। এই যে আমরা নির্দোষ হয়েও যে আজকে সাজা পাচ্ছি, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। ফিজিক্যালি এবং মেন্টালি এই মানে এক্সস্টেড যে শব্দটা, মানে একেবারে বিধ্বস্ত হয়ে আছি আমরা। তাই নতুন করে কি হবে না হবে, এই যে মানে এই প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠতে পারিনি, তাই দ্বিতীয় ধাক্কাটা আর ভেবে উঠতে পারছি না। আমরা কিন্তু এখনও চাইছি যে আমাদের ন্যায় বিচার ফিরে আসুক, আমরা কিউরেটিভের দিকেও এগোনোর চেষ্টা করা হচ্ছে। কারণ সত্যি যারা অন্যায় করেনি তারা যে সবাই এই পরীক্ষার থ্রু দিয়ে পাবে এমনও তো কোনো নিশ্চয়তা নেই। এবং এবারে তো যথেষ্ট স্বচ্ছভাবেই পরীক্ষাটা আয়োজন করা হয়েছে এবং প্রসেসগুলোও স্বচ্ছভাবে হবে। নিশ্চয়ই সেটা হওয়া উচিত, কিন্তু একটা জিনিস তো বুঝতে হবে যে 10 বছর আগে দেওয়া পরীক্ষাটা তার যা পারফরমেন্স এই 2025-এ এসে সেই একই পারফরমেন্স একই ক্যান্ডিডেট কিন্তু নাও দেখাতে পারে। কারণ এখন এই 10টা বছরে কিন্তু প্রতিবন্ধকতার পরিমাণটা তখন স্টুডেন্ট লাইফ থেকে এখন ফ্যামিলি লাইফ ম্যাক্সিমাম জনের। তো এই প্রতিবন্ধকতা নিয়ে পরীক্ষায় বসে আবার সে যে ভালো পারফরমেন্স দেখাতে পারবে এর তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তার চাকরিটাও চলে যাওয়া উচিত নয়। সেই দিকটাও আমাদেরকে ভাবতে হচ্ছে যে যেন এই যে আমরা 15,403 ছিলাম এবং সেটা খুব সম্ভবত 13,800-তে এখন আমরা আছি, এরা যেন প্রত্যেকে চাকরি পায়। অবশ্যই তাদের ন্যায্য দাবি মানে তাদের ন্যায্য অধিকার, এটা তাদের অর্জিত চাকরি যেন তারা যে কোনো মূল্যে ফিরে পায়, আমরা এই আশাতে আছি। সেদিনই হবে আমাদের আসল দুর্গাপূজার আনন্দটা। মানে এই প্রসঙ্গে একটা কথা বলবো, পুজো মানে তো একটা আনন্দের ব্যাপার, তাই না? একটা কথা হয়েছিল যে এসএসসি পরীক্ষা দুর্গাপূজা নয় যে বছর বছর হতে হবে। তো আমি একটা কথা বলবো যে এসএসসি পরীক্ষাও দুর্গাপূজা নয়, তবে আমার মনে হয় এই দুর্গাপূজার যে আনন্দ তার থেকে যদি প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হয়ে কিছু বেকার ছেলেমেয়েরা যারা শিক্ষিত হয়ে বসে এত দিনের পর দিন বসে আছে, তারা বেকারের যন্ত্রণাটা যে কী যন্ত্রণা সেটা অবশ্যই আমরা জানি। তো আমার মনে হয় কিছু ফ্যামিলিতে যদি তারা চাকরি পেয়ে, অবশ্যই মেধার ভিত্তিতে চাকরি পেয়ে, যে তাদের ফ্যামিলিগুলোতে যে খুশির বাতাবরণটা তৈরি হবে, আমার মনে হয় সেটা দুর্গাপূজার থেকেও অনেক বেশি ভালো কাজ হবে। তো আমার মনে হয় প্রত্যেক বছর এই দুর্গাপূজার থেকেও বেশি ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষা হওয়া দরকার। দুর্গাপূজা তো অবশ্যই হবে, ওটা ধর্মের ব্যাপার আলাদা। আমি কম্পেয়ার করে যেহেতু বলা হয়েছে সেই জন্য বললাম যে এই আনন্দটা না মনে হয় আরও বেশি। মানে স্টুডেন্টরা যারা ক্যান্ডিডেটরা তারাও একটা আশায় থাকবে যে হ্যাঁ পড়াশোনাটা করতে হবে, যে কারণ সামনে বছর পরীক্ষা আছে, তারা পড়াশোনার মধ্যে থাকবে। এই যে আজকে 2016 পরে 25, এই যে 9টা বছর সবাই জানতোই না যে আবার কবে হবে। আমিও মনে করি, মানে এটা জানি না, আমার মনে হয় যে এটাই হয়তো আমার জীবনের শেষ এসএসসি। হ্যাঁ, তো মানে আমি 9-10-এ চাকরি করতাম, আমার স্বপ্ন ছিল 11-12 সেকশানে অবশ্যই যাব। এবারে বসলামও পরীক্ষাতে, ঠিক আছে।
তো এই যে আমার যে বেটার অপশান, আমি যে চুজ করতে পারবো, তার জন্য পরীক্ষাটা হবে, তারপর তো আমি সেই পারফরমেন্সটা নিতে পারবো। বা অন্যান্য যারা বসে, যারা ফ্রেশার ক্যান্ডিডেটরা, আজকে চিন্তা করুন তো কত লক্ষ লক্ষ আজকে তারা বসে আছে পড়াশোনা শিখে, বিএড করে, মাস্টার্স করে তারা বসে আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তারা আজকে অনেকে পাস করে বসে আছে, অনেকে পরীক্ষাটাই পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে যদি পরীক্ষাগুলো হয়, অন্তত তারাও তো পড়াশোনার মধ্যে থাকতে পারবে যে হ্যাঁ এই তো পরীক্ষা হচ্ছে, এবছর পেলাম না, সামনের বছর ট্রাই করব। তাহলে কি পড়াশোনার একটা যে সিস্টেম সেটা চালু থাকে, রানিং থাকে। না হলে এই একবার হয়ে গেল, তারপরে আর জানি না যে আবার কবে হবে। সবাই ভাবছে যে ততদিন আমাদের বয়স থাকবে কি না, পড়াশোনা সেই যে রুট থেকে সবাই ডাইভার্টেড হয়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই সিস্টেমটা আমার মনে হয় থাকাটা খুব জরুরি আর কি। মুখ্যমন্ত্রী তো একবার বলেও ছিল এই কথাটা যে প্রত্যেক বছর বছর পরীক্ষা হবে, চাকরি হবে প্রত্যেক বছর বছর, কিন্তু কোথাও কি সেটা তো আর হয়নি। দেখুন, উনি বলেছিলেন কিন্তু সেটা তো হয়ে ওঠেনি। আমরা তো রেজাল্ট দেখব। আমরা কথা যতটা না বিশ্বাস করব, কথা অনেকেই অনেক কিছু বলে, আমরা দেখব রেজাল্ট, মানে কাজেই মানুষের পরিচয়, তাই না, কথাতে নয়। তো সেটা হচ্ছে না। আমি চেষ্টা করব, রিকোয়েস্ট করব বলতে পারেন, যে উনি সেই দিকটা ভাবুন, যাতে এই যে এত সংখ্যক মানে সমস্ত ছেলেমেয়েরা, মেধাবী ছেলেমেয়েরা যারা বসে আছে, তাদেরও চাকরি প্রয়োজন। আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভীষণভাবে ভেঙে পড়ছে স্কুলগুলোতে। তো সেটা একমাত্র শিক্ষাই তো যাদের মেরুদণ্ড, তাই না? তো সেটা যদি শক্ত না করা যায়, একজন মন্ত্রী হিসেবে অবশ্যই ওনার সেটা দেখা, অবশ্যই আমরা আবেদন করব যে সেটা উনি দেখুন, তবেই তো পশ্চিমবঙ্গ এগিয়ে থাকবে। এগিয়ে বাংলা কখন থাকবে? নিশ্চয়ই সেটা পড়াশোনা ছাড়া হতে পারে না। তো সেদিকেই কনসেন্ট্রেট করা, বা সেদিকে লক্ষ্য দেওয়া, আরেকটু গুরুত্ব দেওয়া, স্বচ্ছতা মেনটেন করা, এটা মনে হয় খুব জরুরি। ম্যাডাম, আপনারা এবারে যে পরীক্ষাটা দিলেন সেখানে কার্বন কপি ছিল, কিন্তু 2016 সালে তো সেটা ছিল না। অন্যদিকে 2012 সালে যখন হয়েছিল, যখন এসএসসির চেয়ারম্যান ছিলেন চিত্তরঞ্জন মণ্ডল, সেই সময় হয়েছিল, কিন্তু 2016 সালে হয়নি। কোথাও কি মনে করছেন যে কার্বন কপিটা যদি থাকতো তাহলে হয়তো আজকের আপনাদের চাকরিটা যেতে হতো? দেখুন, প্রথম কথা হচ্ছে 2016 সালের পরে কেস আমাদের যে ডিসমিস হলো, সেটা কিন্তু 2024 সাল। এই মোটামুটি 7 থেকে 8 বছর চাকরি পাওয়ার পরেও কারা কতটা গুছিয়ে রাখতে পারতো সেটা জানি না, বাট হয়তো অনেকেরই থাকতো। কিন্তু যদি 200 জন হারিয়েও ফেলতো, তাহলেও তো সম্ভব ছিল না সেই মূল্যায়নটা করার। বাট হ্যাঁ, কার্বন কপি দেওয়া মানে অবশ্যই একটা প্রুফ থাকে যে হ্যাঁ আমি এগুলো করেছি। তো দেওয়াটা বেটার আমি মনে করি। এবারে দিয়েছে স্বচ্ছতাটা বজায় রাখার জন্যই। তো দেখা যাক কী হয়। কি মনে করছেন 2016 সালে যেটা দেয়নি, এটা কি পরিকল্পনা করেই যে এরকম একটা দুর্নীতি করা হবে? আমি একজন সাধারণ মানুষ, পড়াশোনা চাকরিটা হারিয়েছে। হ্যাঁ, আমি একজন সাধারণ মানুষ, পড়াশোনা করে চাকরিটা পেয়েছিলাম। যারা চাকরি দিয়েছিল তাদের মাথায় কি পরিকল্পনা ছিল সেটা ভাবার মতো বা বুঝতে পারার মতো ক্ষমতা তো আমার নেই, কারণ আমি ওই পদে নই। আমি জানি পড়াশোনা করি এবং কিভাবে বাচ্চাদের পড়াতে হয়, আমি সেই দিকে আমার কনসেন্ট্রেশন, যে কিভাবে, মানে আমার লক্ষ্যটা ওই দিকে। কি পরিকল্পনার দ্বারা মানে আমাদের কি করা হবে বলে সেই জিনিসটা ভাবার মতো আমরা কি করে, সেটা সম্ভব আমাদের নাগালের বাইরে ওটা ভাবা, যে কী কারণে সে তখন দেওয়া হয়নি সেটা আমরা বলতে পারবো না। আর বলছি ম্যাডাম, এই আত্মীয় স্বজন বা এই আমি বলছি চাকরি চলে যাওয়ার পর কারোর থেকে কোনো কিছু শুনতে হয়েছে, মানে আত্মীয় স্বজন হোক বা পাড়া প্রতিবেশী হোক, এই যে টাকা দিয়ে চাকরি বা এই সমস্ত কিছু? সত্যি কথা বলতে কি, বাংলাতে একটা প্রবাদ আছে যে হাতি যখন কাদায় পড়ে চামচিকিতেও লাথি মারে। হ্যাঁ, তো মানে মানে এই আমাদের এই অবস্থাটা হওয়ার পর সবাই বলবো না, কিন্তু অনেকেই মজা নিয়েছেন, আমরা জানি সেটা। অনেকেই মজা নিয়েছেন, অনেক রকমের কটূক্তি শুনতে হয়েছে, ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি শুনেছি, এই জিনিসগুলো ফেস করেছি। কিন্তু আমাদের কাছে তো প্রমাণ নেই, কিভাবে বলবো বলুন তো? আমরা শুধু এইটুকুই বলতে পারি যে আমাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই, এইটুকুই বলতে পারি, কিন্তু সেটা তো সাফিসিয়েন্ট নয়। যদি আমাদেরকে সুপ্রিম কোর্ট থেকে আমাদের একেবারে আনটেম্পটেড বলে আমাদেরকে মুক্তি দিত, তাহলেই হয়তো আমরা মাথা উঁচু করে সবাইকে জবাবটা দেখিয়ে দিতে পারতাম। মুখে না বলে দেখিয়ে দেওয়াটাই আসল, কিন্তু সেটা আমরা পারিনি। মানে আমাদের হাতে কিছু নেই, তো আমাদের এগুলো সহ্য করতে হয়েছে। এবং মানসিক এই যে যন্ত্রণার কারণে আমরা প্রত্যেকটা মুহূর্ত মানে কি বলবো, অন্ধকারে ডুবে আছি ভীষণভাবে। জানি না এটা শেষ কবে হবে আর কি। মানে আপনার বাবা মা তাদেরকেও কোথাও গিয়ে কি শুনতে হয়েছে এগুলো? দেখুন, যখন তাদের সন্তান
মানে সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন, সে যে একটা চাকরি করতে করতে এরকম একটা অপবাদের মুখে যখন পড়ে, তখন নিশ্চয়ই কোনো বাবা মাই আমার মনে হয় না যে চোখের জল ফেলেনি এমন কেউ আছেন বলে, বা তারা দুশ্চিন্তার মধ্যে মানে রাত জেগে বিনিদ্রা কাটাচ্ছেন কি না। হ্যাঁ, এইরকম ব্যাপার। আমার মা বাবাও অবশ্যই সারাক্ষণ টেনশান বা এই সমস্ত জিনিসগুলো নিয়ে, মানে মানসিক যন্ত্রণা। আমরা তো আছি, আমাদের মা বাবাগুলোর বাইরে একেবারেই নয়, তাদেরও কিন্তু প্রচুর টেনশান যে এতটা পড়াশোনা করিয়ে এতটা স্ট্রাগল করে, এবং তাদের তো অনেক বেশি বয়স হয়েছে না। তো এই যে জিনিসগুলো অনেকের কিন্তু, আমাদের অনেক মানে টিচাররা যারা মারা গেছেন এই শোকে, কিন্তু তাদের মা বাবারা যে কতটা মারা গেছেন সেই সংখ্যাটা কিন্তু কেউ জানে না, মানে এই ধাক্কাগুলো নিয়ে উঠতে পারেনি। তো তারাও কিন্তু একেবারেই মানে কি বলবো, ভীষণভাবে যন্ত্রণার মধ্যে আছেন। যত আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে গার্জেন যারা আছেন, মা বাবারা, তো অবশ্যই এই জিনিসগুলো তো তাদেরকেও ফেস করতে হয়, অবশ্যই হয় সেটা। আমি শেষ প্রশ্ন একটাই করব, পরীক্ষা দিয়েছেন, দুটো এতেই দিয়েছেন, 9-10 এবং 11-12, শেষ অবধি কি কি আশা রাখছেন যে নিয়োগটা স্বচ্ছভাবে হবে এবং চাকরিটা ফিরে পাবে? দেখুন, মানে এখনও বেঁচে আছি শুধুমাত্র হয়তো আশাটুকু রেখেছি বলে, না হলে বেঁচে থাকার কথা না। যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো এই মানসিক অবস্থা নিয়ে পরীক্ষাটাতেও বসলাম। সত্যি কথা বলতে আমরা সুস্থ নই, মানে শারীরিকভাবে সুস্থ দেখলেও আমরা কিন্তু মানসিকভাবে একেবারেই সুস্থ নই, কেউই নেই আমরা, মানে শুধু আমি একা নই। তো আশা হয়তো এখনও একটু রাখছি যে যদি হয়, কারণ কী করবো বলুন তো, অ্যাকচুয়ালি এতটা পড়াশোনা করার পরে আমরা যে অন্য কোনো দিকে যাব, অন্য কোনো প্রফেশনের দিকে, সেটাও তো পারলাম না। এই 40-এর কাছাকাছি বয়স হতে গেল। এখন বলুন তো, এখন আমি সেই একজন স্টুডেন্ট হিসাবে, হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিং, না হলে ডাক্তারি, না হলে অন্য কিছু এরকম সেই অনেক কিছু, বা ব্যাঙ্কিং সেক্টর, বা হচ্ছে বিসিএস, এই সমস্ত বিভিন্ন অপশন খোলা থাকে একজন স্টুডেন্ট হিসাবে। কিন্তু যখন আপনি 7টা বছর চাকরি করছেন একটা দিকে, আপনার মেন্টালিটি, আপনার সিচুয়েশন সব কিছু কিন্তু সেট হয়ে যায়, তাই না? তো সেই গাছটাকে তুলে যেরকম অন্য জায়গায় বসালে সেই গাছটা নাও বাঁচতে পারে, আমাদের সিচুয়েশনটা এখন সেরকম। আমাদের কাছে আর কোনো অপশান নেই এই প্রফেশনেই থাকা ছাড়া, আমরা অন্য কোনো দিকে যেতে পারবো না। আমাদের মানে পুরো লাইফটাই এদিকে আমরা দিয়ে দিয়েছি না। তো এখন এই আশা ছাড়া আমাদের হাতে আর কিছু নেই। আশা অবশ্যই, মানে আশাই রাখছি যে যদি কিছু ভালো হয় এবারে, যদি ঠিকঠাক করে আমাদের এই ঠিকঠাক করে বলুন, আর কি বলবো, দেখুন একটা প্রসঙ্গ বলবো, আমাদের সংবিধানে এই যে ক্যাটেগরির যে ব্যাপারটা আছে না, জেনারেল থেকে এসসি এসটি এরা কম, ওবিসি এরাই কম পায়, এই যে অসমতাটা কেন বলুন তো? সমতা রক্ষার জন্যে তো। আজকে আমাদের যে অন্যায়ের কারণে যে আমরা যে শাস্তিটা পাচ্ছি, আমি মনে করি এখানেও যদি এতটুকু মানে সেই অসমতা আনতে হয়, তা সেটাও মনে হয় সমতা রক্ষার জন্যেই। এই যে 13,800 যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা পড়ে আছেন, এদেরকে দিয়ে তারপরে বাকিটা নিয়োগ হোক, এটাই হবে অ্যাকচুয়ালি ন্যায়। এবার সেখানে সৎ পথে হোক অসৎ পথে হোক, যেভাবেই হোক এটা করতে হবে। কারণ এর জন্য যদি কোনো অসত্যতা করতেও হয়, তাহলে আমি মনে করি সেটা সেটাই ন্যায় হবে। কারণ এই 13,800 যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন, তার কারো যদি পরীক্ষা খারাপ হয়েও থাকে, কারো চাকরি যাওয়া উচিত নয়। কারণ এই 10 বছরে তাদের মানসিক অবস্থাও সেরকম নিয়ে 2016 সালে অবশ্যই নয় ম্যাডাম, এরকম আমি অনেক ইনস্ট্যান্স আপনাকে বলতে পারি, যারা মানে কি ফ্যামিলি কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। একে তো মানসিক যন্ত্রণা আছে। দেখুন একটা কথা ভাবুন তো, আমাদের এই যে বয়সটা, মোটামুটি সব ম্যাডামেরই কিন্তু একটা দুটো করে বেবি আছে, ঠিক আছে? তো একটা বলুন তো, একটা বেবিকে টেক কেয়ার করতে কতটা পরিশ্রম করতে হয় একজন মহিলাকে। হ্যাঁ, একজন স্যার মানে যারা মেল টিচার, তাদেরকে অবশ্যই সংসারের দায়িত্ব থাকে, তার বাবা মায়ের দায়িত্ব থাকে, সংসার চালানোর একটা রেসপন্সিবিলিটি, এবং মহিলাদেরকে তাদের বাচ্চা এবং সংসারে সবটা নিয়ে চলতে হয়। এই সব কিছুর সঙ্গে মানে এর মধ্যে পড়ে একটা কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষা, তাও এই এত কম সময়ের মধ্যে, এই যে মানসিক মানে যন্ত্রণাদায়ক একটা মানসিক অবস্থায় সবাই পরীক্ষা যে দিয়েছে, এবং এমনটা তো ভীষণভাবে হয়েছে যে আমি জানি কোয়েশ্চেনটা কোনো কারণে ভুল, মানে গোল করতে গিয়ে, সার্কেল করতে গিয়ে ভুল হয়ে গেল, বা আমি জানি কিন্তু ওই সময়টা ভেবে উঠতে পারলাম না বলে মিস্টেক হলো। এরকম টুকটাক ভুল তো অনেকেরই হয়েছে। তো কোনো কারণে যদি তারা পিছিয়ে যায়, তাহলে কি হবে? সবার কথা বলছি না, অনেকের কিন্তু এরকম হতেই পারে, কারণ বয়স আমাদের কিন্তু ফ্রেশদের থেকে আমাদের অনেক বেশি বয়স। তো তারপর চাকরি চলে গেছে, সেটা সেই মানসিক যন্ত্রণাটা নিয়ে, মানে ব্যাপারটা হচ্ছে, আমি যদি একটা নতুন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যাই, চাকরি পরীক্ষা দিতে যাই, সেখানে নিশ্চয়ই একটা আলাদা ব্যাপার। কিন্তু আমি যে চাকরিটা করছি, সেই চাকরিটাই আবার পুনরায় ফিরে পাওয়ার জন্য আমাকে পরীক্ষা দিতে হচ্ছে। এবং পরীক্ষা হলে যে ঢোকার যে মুহূর্তটা না,
যে যখন আমরা ইনভিজিলেশনে থাকি, হ্যাঁ আমি অনেকগুলো ইনভিজিলেশনে দায়িত্বে থেকেছি, অনেকগুলো পরীক্ষায় আমি নিয়েছি অন্তত 15+, হ্যাঁ এরকম। তো যখন আমি নিজে একজন ক্যান্ডিডেট হিসাবে পরীক্ষার হলে ঢুকছি, এই যে মানসিক একটা অনুভূতি না, যে এরকম মানে এতটা নিচে সেই টিচার থেকে স্টুডেন্ট হিসেবে হয়ে যাওয়া, ওই যে সমস্যাটা, মানে আমি যে 9-10 পরীক্ষা দিতে গিয়ে আমি আমার প্রেশার উঠে গেছিলো, আমি তরতর করে ঘামছিলাম, অসুস্থ হয়ে পড়েছিলাম, ওই মানসিক ধাক্কাটা নিতে পারি। যারা সেখানে ইনভিজিলেটর হিসেবে আছে তারা কোথাও কি আপনাদেরই কলিগ? না, তারা আমাদের কলিগ নয় ঠিকই, কিন্তু মানে আমি বলছি যে ওই পোস্টটা যেখানে ওনারা যে ডিউটিটা করছেন সেই ডিউটিটা তো আমাদের করার কথা ছিল, সেটা না করে আমরা ক্যান্ডিডেট হিসাবে এই যে মানসিক যে ব্যাপারটা না, এইটা নিয়ে উঠতে পারিনি, মানে অনেকেই পারেননি, এবং সেই যে ফ্রাস্ট্রেশন থেকেও কিন্তু পরীক্ষা অনেকে না ভালো হতেও পারে। তো যাই হোক, এই 13,800-কে অবশ্যই যে কোনোভাবে হোক চাকরিটা ফিরিয়ে দেওয়ার, যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, বিচার ব্যবস্থার প্রতি ভরসা নেই, এটাও আমি অবশ্যই বলবো। বিচার ব্যবস্থার প্রতি আমরা ন্যায় বিচার পাইনি। তো এখন আমাদের সরকারের দিকেই তাকিয়ে থাকতে হবে যে উনি কীভাবে করবেন, এই ব্যাপারটা করতে হবে, কারণ না হলে অনেক বড় অন্যায় হয়ে যাবে। এই ডিসেম্বর অবধি আপনাদের বেতন দেওয়া হবে এটাই বলা হয়েছিল, তারপর তো আর সেই বেতনটাও পাবেন না। তারপরে তো তার মধ্যে তো রিক্রুটমেন্ট কমপ্লিট করার কথা, যদি হয়ে গিয়ে থাকে আমাদের কন্টিনিউশন তো অবশ্যই দিতে হবে, যেটা উনি নেতাজি ইন্ডোরে উনি কথা দিয়েছিলেন যে সার্ভিস কন্টিনিউশন থাকবে, এবং পে প্রোটেকশন, এগুলো অবশ্যই, কারণ আমরা তো দোষ করিনি, আমাদের কেন সার্ভিস ব্রেক হওয়া বা এই মানে কোনো সমস্যা কেন ফেস করব, পরীক্ষায় বসেছি, এটাই আমাদের কাছে অনেক যন্ত্রণার, আমরা আর পরীক্ষা দিতে চাই না। আপনার স্কুলে, মানে বারুইপুর স্কুলের কথা বলছি, সেখানে আর কোনো টিচার ছিলেন 3 জন আমরা টিচার ছিলাম, একজন বাংলার, একজন ম্যাথের, আর আমি ইংলিশের। এই টাইম পিরিয়ডটা যখন আপনাদের স্কুলেও যেতে বলা হয়েছিল সেই সময় স্কুলে গেছেন? স্কুলে মানে শেষের দিকে আমি একটুখানি বলবো যে আমি এই যে ধরুন 6 বছর প্লাস হয়ে 7 বছর মতো সার্ভিস করছি, এই যে লাস্ট 6 বছরে আমি কোনো বছরই আমার 14টা সিএল আমি শেষ করিনি আমার স্কুলে। আপনি আমার চাইলে সার্ভিস বুক দেখতে পারেন, আমি 14টা সিএল আমার প্রাপ্য ছুটি আমি কোনো বছর, প্রত্যেক বছর আমি মানে কয়েকটা করে অন্তত নষ্ট করেছি। আমি 14টা সিএল আমি পুরোপুরি কোনোবার নিইনি, মেডিকেল সব জমা ছিল। তো এই 2025-এ এসে আমাকে মানে টানা নিতে হয়েছে, সেই মেডিকেলগুলো আমাকে ইউজ করতে হয়েছে, যদিও সেই মেডিকেলগুলো আমাদের কাটার কথা নয়, কারণ আমরা অসুস্থ হয়ে কিন্তু ছুটিগুলো নিইনি, আমরা বাধ্য হয়ে আমি চিঠি লিখেছিলাম আমার স্কুলে যে এই লিভগুলো শুধুমাত্র সিএল বা মেডিকেল না হিসেবে এগুলোকে কনসিডারেবল লিভ হিসেবে দেখা হোক, যাতে করে, কারণ এই যে সঞ্চিত ছুটিগুলো সেগুলোই বা কেন কাটবে আমাদের, মানে এতটা স্কুলকে ভালোবেসে স্কুলে সময় দিয়েছি, কিন্তু এখন বাধ্য হয়ে আমরা শেষের দিকে, যেহেতু পড়াশোনার চাপ ছিল, মানে এখন তো জীবন মরণের সমস্যা, তো শেষের দিকে আমি মেডিকেলগুলো সব প্রায় খরচ করে ফেলেছি। হ্যাঁ, 2-একটা হয়তো এক্সট্রাও হতে পারে, কয়েকটা এরকম, এই আর কি নিতে হয়েছে। চাকরিটা চলে যাবার পরে যখন ক্লাস নিতে গেলেন, স্টুডেন্টদের রিয়াকশন কী ছিল? সেটা যদি আমি ক্যামেরা বন্দি করে মানে রাখতে পারতাম, তাহলে নিশ্চয়ই আপনাকে দেখাতে পারতাম। মানে ওরা আমাকে খুব জড়িয়ে ধরে কেঁদেছিল সবাই, আর ওরা তো বাচ্চা, সবটা বোঝে না, কেউ বোঝে যারা একটু বড় আছে, কিন্তু অনেকেই বোঝে না, তারা বলছে ম্যাম আপনি আর যাবেন না তো, আপনি এবার থেকে রোজ আসবেন তো, মানে এই যে মানে প্রশ্নগুলো কীভাবে উত্তর দেবো ওদের, যে আমি আর সত্যি আর কতদিন আসতে পারবো না পারবো, ডিসেম্বরের পরে আমি আবার আমার স্কুলে ফিরতে পারবো নাকি অন্য কোথাও যেতে হবে, নাকি আদৌ কী হবে, চাকরিটা পাবো কিনা, সেটাও একটা বিরাট বড় প্রশ্ন, তাই না? তো ওদেরকে মানে ওদের মতো করেই বোঝানো, হ্যাঁ ঠিক আছে আমি আসবো দেখা হবে, সান্ত্বনা দেওয়া।